ভারত মানেই রঙিন উৎসব মশলা ও সস্তার রিক্সা, তবে এটা শুধু পর্যটকদের জন্য। আপনি হয়তো জানতেন না, কর্ণাটক রাজ্যে এখনও এক ভয়ানক প্রথা প্রচলিত। মন্দিরের চূড়া থেকে পুরোহিত এক শিশুকে নিচে ফেলে দেন, নিচে লোকেরা কাপড় দিয়ে তাকে ধরে। ভারতীয়রা বিশ্বাস করে এতে শিশুর সুরক্ষা ও সৌভাগ্য হয়। কর্তৃপক্ষ এই প্রথা নিষিদ্ধ করেছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এটি এখনও গোপনে চলে। স্থানীয়রা শপথ করে বলে কেউ আহত হয় না, যদিও বাইরে থেকে একে পুরনো বিপজ্জনক খেলা মনে হয়। পুলিশ এক্ষেত্রে অসহায়। ভারতের সমুদ্রের মাঝে একটি বিচ্ছিন্ন দ্বীপ আছে যার নাম উত্তর সেন্টিনেল। সেখানে একটি ছোট উপজাতি থাকে যারা শত শত বছর ধরে তীর বর্ষা দিয়ে বহিরাগতদের তাড়িয়েছে। ভারতীয় আইন তাদের 5 কিলোমিটারের মধ্যে যেতে বারণ করে, না হলে প্রাণহানি ও তাদের জীবনযাত্রার ব্যাঘাত ঘটার ঝুঁকি থাকে। 2018 সালে একজন ধর্মপ্রচারক সেখানে নামার চেষ্টা করলে উপকূলে নিহত হন। সেন্টিনেলরা লোহা সম্পর্কে জানে না, তারা আদিম ক্যানোতে চড়ে। সুনামির পরেও তারা যোগাযোগ প্রত্যাখ্যান করেছে। 21 শতাব্দী চলছে, আধুনিক ভারতের পাশে প্রস্তর যুগের মানুষ বাস করে। তারা উপহার নেয় না, সাহায্য প্রত্যাখ্যান করে। তাদের জন্য সেরা সুরক্ষা হলো সম্পূর্ণভাবে যোগাযোগ এড়িয়ে চলা। হিমালয়ের গভীরে ক্ষুদ্র রূপকুণ্ড হ্রদ। গ্রীষ্মে উন্মোচিত হয় শত শত মানব কঙ্কাল। বহু বিতর্ক ছিল, এরা কারা? জেনেটিক বিশ্লেষণে ধরা পড়ে বিভিন্ন শতাব্দীর একাধিক দল। অনেক খুলিতে আঘাতের গোলাকার চিহ্ন। সম্ভবত 9ম শতাব্দীতে বিশাল শিলাবৃষ্টিতে তীর্থযাত্রীদের মৃত্যু হয়। ঔপনিবেশিক যুগের পথিকরাও পরে হাড় যোগ করে। রূপকুণ্ড কঙ্কালের হ্রদ নামে পরিচিত। পরিষ্কার জলবরফার পাড় ঘেঁষে অসংখ্য খুলি। এক বিরল ও ভীতিকর দৃশ্য। পরিষ্কার দিনে হাড় দেখা যায় জলের নিচে। হ্রদ থেকে ভেসে আসে এক প্রাচীন আতঙ্ক। ভারতীয় ফৌজদারি আইনে বৈবাহিক ধর্ষণের জন্য সরাসরি কোনো ধারা নেই। স্ত্রীর বয়স 18-র বেশি হলে স্বামী যৌন জোর করার জন্য দায়ী হন না। এটি ঔপনিবেশিক আমলের উত্তরাধিকার, যা মানবাধিকার কর্মী ও চিকিৎসকরা সমালোচনা করেন। বহু বছর ধরে বিচার ও বিতর্ক চলে আসছে, কিন্তু কোনো ফল হয়নি। রক্ষণশীলরা মনে করেন এই নিয়ম পরিবার ধ্বংস করবে। এর ফলে লক্ষ লক্ষ নারী সুরক্ষা থেকে বঞ্চিত হন। পুলিশ প্রায়শই অসহায়তা প্রকাশ করে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচিত একটি দেশে এটি খুবই অদ্ভুত লাগে। আইনজীবীরা সংস্কার ও ভুক্তভোগীদের সুরক্ষার প্রস্তাব দেন, তবে ঐতিহ্য এখনও শক্তিশালী। ভারতীয় জ্যোতিষশাস্ত্র বিয়েকে অদ্ভুত করে তুলতে পারে। কনের বিপজ্জনক কোষ্ঠী থাকলে অভিশাপ দূর করতে তাকে প্রতীকীভাবে গাছ বা ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়। এরপর বরের সাথে আসল অনুষ্ঠান হয়। উল্টো অদ্ভুত ঘটনাও ঘটে। শিশুর প্রথম দাঁত ভুলভাবে উঠলে অশুভ আত্মাদের আটকাতে তাকে কুকুরের সাথে বিয়ে দেওয়া হতে পারে। এই প্রথাগুলি বিরল ও বিতর্কিত, তবে গ্রামাঞ্চলে এমন ঘটনা এখনও ঘটে। বাজনা বাজিয়ে এক মেয়েকে বটগাছের সাথে বিয়ে দেওয়া হয়, পরে করাত দিয়ে প্রথম স্বামীকে টুকরো করা হয়। প্রায়শই বয়স্কদের শান্তির জন্য এমন বিয়ে দেওয়া হয়। তরুণরা এটিকে খেলা বা মজার আচার বলে মনে করে। কিছু ভারতীয় বিশ্বাস করে যে গরুর মূত্র প্রায় সব রোগের নিরাময় করে। দিল্লিতে গোমূত্র পার্টিতে শত শত মানুষ পবিত্র গরুর তাজা মূত্র পান করেছে। তারা সাংবাদিকদের জানায়ের মাধ্যমে তারা ওষুধ প্রতিস্থাপন করে, এমনকি গোবর দিয়ে চিকিৎসাগত স্নানও করে। ডাক্তার ও বিজ্ঞানীরা এর উপকারের কোনো প্রমাণ পান না। তারা সংক্রমণের বিষয়ে সতর্ক করেন, কিন্তু ভক্তরা তাতে দ্বিধাগ্রস্ত নন। তাদের কাছে গরু বিশুদ্ধতা ও আশীর্বাদের উৎস। তাই সকালে কিছু এলাকায় এমন নারী দেখা যায় যাদের হাতে হলুদ অমৃতের ছোট পাত্র থাকে। তারা গন্ধে কুঁকড়ে যায়, কিন্তু কার্যকারিতায় দৃঢ় বিশ্বাস রাখে। বাজারে এই গোমূত্রের বোতল বিক্রি হয়। সংবাদে নিয়মিত ভক্ত ও চিকিৎসকদের মধ্যে বিতর্ক দেখা যায়। মিজোরাম রাজ্যে বিশ্বের সম্ভবত সবচেয়ে বড় পরিবার বাস করত। জিওনা চানারও 39 জন স্ত্রী ও 94 জন সন্তান ছিল। নাতি নাতনি সহ 160 জনেরও বেশি আত্মীয় এক ছাদের নিচে থাকত। তাদের বাড়িটি ছিল 4 তলা একটি পিঁপড়াদের ঢিবির মতো। এতে ছিল শতকক্ষ ও একটি রান্নাঘর। সেখানে একসাথে ডজন ডজন হাঁড়িতে রান্না ফুটত। বড় স্ত্রীরা ডিউটির তালিকা তৈরি করতেন, ছোট স্ত্রীরা রান্না ও পরিষ্কার করতেন, আর পরিবারের প্রধান প্রতিটি স্ত্রীর সাথে সময় কাটাতেন।
কয়েক বছর পর পর পুরো পরিবার প্যারেডের মতো ছবির জন্য সারিবদ্ধ হতো। শত শত মুখসবাই এক পরিবার। পর্যটকদের জন্য এটি ছিল এক জীবন্ত আকর্ষণ ও পারিবারিক অর্থনীতির এক পাঠ। একটি বড় পরিবার যে কোনো সমস্যা সহজে সমাধান করতে পারে। ভারতের উত্তর পূর্বে আছে জাতিঙ্গা গ্রাম। সেখানে চাঁদহীন কুয়াশাচ্ছন্ন রাতে পাখিরা যেন পাগল হয়ে যায়। শত শত ভিন্ন প্রজাতির পাখি আলোর দিকে ছুটে দেওয়ালে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। এই ঘটনা 1 শতাব্দীরও বেশি সময় ধরে ঘটছে, কিন্তু সঠিক কারণ অজানা। কুয়াশা, বাতাস ও ভূপ্রকৃতি যেন পাখিদের কম্পাস নষ্ট করে দেয়। কিছু গ্রামবাসী ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। অন্যরা পড়ে থাকা পাখিদের ভাগ্যের দান হিসেবে সংগ্রহ করতে শুরু করেছে। এখন এখানে বিজ্ঞানী ও পর্যটকরা আসেন। পাখির এই রহস্যময় বৃষ্টি মনে করিয়ে দেয় যে প্রকৃতি মাঝে মাঝে অদ্ভুত পুনর্গঠন ঘটায়। বিপজ্জনক সময়ে এখানে পথের ধারে পাহারা দেওয়া হয়, কিন্তু ডানার আওয়াজ আর পাখির চিৎকার ঠিকই ফিরে আসে। দহি হাঁড়ি উৎসবের সময় ভারতীয় রাস্তাগুলো আখড়ায় পরিণত হয়। ডজন ডজন ছেলে উঁচুতে থাকা দইয়ের হাঁড়ি ভাঙতে মানুষের পিরামিড তৈরি করে। দলগুলো মাস ধরে প্রশিক্ষণ নেও মানুষের তৈরি পিরামিডের রেকর্ড 10 তলা পর্যন্ত পৌঁছায়। পিরামিড কাঁপেও পরে রোগা কিশোর ভারসাম্য রাখে এক আঘাতে দইয়ের সাদা ধারা সবার উপর ঝরে পড়ে। পুরস্কারের জন্য তারা আঘাত ও ভাঙা হাড়ের ঝুঁকি নেতাই কর্তৃপক্ষ এই টাওয়ারগুলির উচ্চতা সীমিত করে। দর্শকদের জন্য এটি সার্কাস ও রীতির মিশ্রণার অংশগ্রহণকারীদের জন্য এটি খ্যাতি ও ঈশ্বরের কাছে পৌঁছানোর উপায়। পিরামিড ভেঙে গেলে নিচের সারির মানুষেরা পতন সামলে নেয় এবং দল আবার উঠে দাঁড়ায়। আসামের ভূতের লঙ্কা নামটি সার্থক। এর ঝাল 10 লক্ষ একক পর্যন্ত হয়। এক টুকরোতেই যে কারো চোখে জল আসে। কৃষকরা এই লঙ্কার পেস্ট বেড়ায় মাখায় বুনো হাতি তাড়াতে। এমনকি সেনাবাহিনী এর উপর ভিত্তি করে কাঁদানে গ্যাস গ্রেনেড পরীক্ষা করেছে। বাজারে এটি কেবেনির মতো বেঁধে আচার বা শুকনো অবস্থায় বিক্রি করা হয়, কিন্তু পর্যটকদের জিহ্বা ছুঁয়ে দেখলেই মুখ সোল্ডারিং ল্যাম্পের মতো জ্বলে ওঠে। রন্ধনশিল্পীরা চাটনিতে এক চিমটিভূত লঙ্কা মেশান, এরপর সেই চাটনিও ঠোঁট পুড়িয়ে দিতে পারে। ভারতীয় রাস্তা মানে হর্নের শব্দ আর বিশৃঙ্খলার সুর। এখানে কোনো রোড মার্কিং নেই, ট্রাফিক লাইটও চলে না। যোগাযোগের মূল ভাষা হলো হর্ন বাজানো। রাস্তায় পাশাপাশি চলে হর্ন দিন স্টিকার লাগানো ট্রাক, মোটররিক্সা আর পুরো পরিবার নিয়ে মোটরসাইকেল। পবিত্র গরুও থাকে যারা মোড়ে শুয়ে পড়লে সবাই আটকে থাকে। রাস্তা পার হওয়া যেন টিকে থাকার খেলা। তবুও এই ব্যবস্থা অদ্ভুতভাবে কাজ করে। সবাই ধীরে চলে, শেষ মুহূর্তে ব্রেক কষে আর এঁকে বেঁকে চলে। পর্যটকরা অবাক হয়, কিন্তু স্থানীয়রা কাঁধ ঝাঁকিয়ে বলে, এইভাবেই আমরা চলি। পথচারীরা কোনো হঠাৎ নড়াচড়া করে না। চালকরা মিলিমিটারে একে অপরের গতিপথ অনুমান করে আশ্চর্যভাবে দুর্ঘটনা এড়ায়। ভারত সিনেমার চেয়ে সস্তায় মহাকাশ যাত্রার জন্য বিখ্যাত হয়েছে। 2014 সালে মঙ্গলযান মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছায়। পুরো প্রকল্পের খরচ ছিল প্রায় $7.4 কোটি, যা হলিউডের গ্র্যাভিটি ছবির বাজেটের চেয়েও কম। ইঞ্জিনিয়াররা সবকিছুতে সাশ্রয় করেছেন। তারা সাধারণ যন্ত্রাংশ কিনেছেন, ওজন ও বিদ্যুৎ যত্ন করে হিসাব করেছেন। নির্ভুল ব্যালিস্টিক্স ও কম মজুরির ওপর নির্ভর করেছেন। ফলস্বরূপ এটি ছিল কোনো দরিদ্র দেশের প্রথম প্রচেষ্টায় সফল মঙ্গল অভিযান। এটি এক অনুপ্রেরণাদায়ক বৈপরীত্য। ভারতে সব জায়গায় শৌচাগার নেই, অথচ তারা মঙ্গলে পৌঁছেছে। ভারতের এই হলো 10টি তথ্য। যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী দারুণ দেশের ভিডিও মিস করবেন না। বিদায়।